শুধু 7 জন কমান্ডো আর সামনে 200-রও বেশি জঙ্গি, একটি পুরো গ্রাম, আর মাঝখানে এমন এক সিদ্ধান্ত যা নেওয়া হয়েছিল কোনো মেডেলের জন্য নয়, মানবতার জন্য। এটা সেই মানুষগুলোর গল্প যারা হিরো হতে নয়, নিজেদের কর্তব্য পালন করতে বেরিয়েছিল। শেষ গুলি, শেষ নিঃশ্বাস আর এক আত্মবলিদান যা পুরো মানবতার মাথা উঁচু করে দিয়েছিল। ছবির নাম দি মাউন্টেন 2। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবিটি শুরু হয় এক ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। একটি মেয়ে যার নাম সায়দা, সে আইসিস জঙ্গিদের কবজায় থাকে এবং তার মৃত্যুর ভিডিও রেকর্ড করার প্রস্তুতি নেওয়া হয়। জঙ্গিরা তাকে কিছু একটা পড়তে বলে, কিন্তু সায়দা সরাসরি না করে দেয়। সে বলে, তোমরা আমাকে মারতে পারো, কিন্তু আমি কখনোই তোমাদের কথা মানব না। কিছুটা দূরে কয়েকজন মানুষ হেঁটে আসতে থাকে। দেখে মনে হয় তারা যেন শরণার্থী, কিন্তু সত্যিটা হলো তারা শরণার্থী নয়, ওরা তুরস্কের এলিট স্পেশাল ফোর্স। মিশন সায়দাকে জীবিত ফিরিয়ে আনা। একজন অফিসার স্নাইপারকে বাতাসের গতি, দূরত্ব আর অ্যাঙ্গেল জানিয়ে দেয়। স্নাইপার 1 সেকেন্ডও নষ্ট না করে নিশানা ঠিক করে। ঠিক সেই মুহূর্তে যখন জঙ্গিরা সায়দাকে মারতে এগিয়ে আসে, গুলি ছোড়া হয়। লিডার সেখানেই মারা যায়, আর ঠিক এখান থেকে শুরু হয় তাণ্ডব। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সব জঙ্গিকে মেরে ফেলা হয়। সায়দা বেঁচে যায়। এই ইউনিটের লিডার হলেন কর্নেল ভেইসেল, এমন একজন অফিসার যিনি গত 20 বছর ধরে রেস্কিউ মিশনের সঙ্গে যুক্ত। তার কাছে মিশন শুধু আদেশ নয়, দায়িত্ব। তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ সার্জেন্ট মুস্তাফা। টিমের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো হলো ওকস আর বাকির, আর আছে আরিফ, টিমের স্নাইপার সার্জেন্ট বেবরাস, যে কোনো অস্ত্রের মাস্টার। আর সার্জেন্ট আশরাফ, খালি হাতে লড়াইয়ে সে অসম্ভব দক্ষ। সায়দা একজন তুর্কি সাংবাদিক, সে মানবাধিকার নিয়ে কাজ করে। ইরাক তুরস্ক সীমান্তে নিউজ কভারেজের সময় সে আইসিসের হাতে ধরা পড়ে। যেহেতু সে একজন তুর্কি নাগরিক, তাই তুর্কি কমান্ডোদের পাঠানো হয়। কিন্তু সায়দা সেনাবাহিনীকে ঘৃণা করে। তার বিশ্বাস সেনাবাহিনী শুধুই ধ্বংস নিয়ে আসে। সে প্রশ্ন করে, এত মানুষ মারা যাচ্ছে, শুধু আমাকেই কেন বাঁচানো হলো? বাকির উত্তর দেয়, কারণ তুমি আমাদের। সায়দা আবার জিজ্ঞেস করে, তাহলে বাকিরা কি মানুষ নয়? কর্নেল ভেসেল এক লাইনে সত্যিটা বলে দেয়, আমরা পৃথিবীকে নয়, শুধু আমাদের কর্তব্য সামলাই। রাগের মাথায় সায়দা একা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু টিম তাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয়। সামনে ওকস আর বাকির, মাঝখানে সায়দা, আর বাকিরা কভার দিতে দিতে এগিয়ে চলে। আর এখান থেকেই শুরু হয় ফ্ল্যাশব্যাক। ওকস আর বাকির একটি রেস্টুরেন্টে বসে থাকে। তারা তাদের কমান্ডার করিমকে মনে করে, যিনি তাদের বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন। দুজনেই সিদ্ধান্ত নেয়, হয় কারো প্রাণ বাঁচাতে হবে, না হয় তার মৃত্যুর বদলা নিতে হবে। চোটের কারণে তাদের স্পেশাল ফোর্সে নেওয়া থেকে প্রথমে না করে দেওয়া হয়। তখন কর্নেল ভেসেল নিজেই সামনে এসে দাঁড়ান। তিনি বলেন, এখানে কোনো খ্যাতি নেই, কাগজে নাম ছাপবে না, আর এখান থেকে বেরোনোর একটাই রাস্তা, মৃত্যু। এরপর শুরু হয় এমন এক ট্রেনিং যা নরকের চেয়ে কম নয়। ট্রেনিং চলাকালীন কর্নেল ভেসেল বারবার একটাই কথা বলেন, তোমাদের সামনে তোমাদের সাথীরা থাকবে, পেছনেও থাকবে। মরতে হলে একসঙ্গে, আর বাঁচতে হলেও একসঙ্গে। একজন মরলে 1000 জন জন্ম নেবে। এই ট্রেনিংয়ে কর্নেল 200 জন সৈন্যের মধ্যে মাত্র 20 জনকে বেছে নেন, আর সেই 20 জনের মধ্যেই থাকে বাকির আর ওকসের নাম। সিলেকশনের পর যে ট্রেনিং শুরু হয় সেটা সাধারণ আর্মি ট্রেনিং নয়, ওটা শরীর আর মন দুটোই ভেঙে দেওয়ার মতো এক প্রক্রিয়া। বাকিরের পায়ে আগে থেকেই গভীর চোট থাকে, তবুও কমান্ডার তাকে সরাসরি আদেশ দেন, আমি কোনো ব্যথা দেখতে চাই না। তোমার পা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে সেটা আমার সমস্যা নয়, 1 মিনিটের মধ্যে তোমাকে এখানে ফিরে আসতেই হবে। বাকির ধীরে ধীরে এগোতে থাকে। কমান্ডার হুঁশিয়ারি দেয়, 30 সেকেন্ডও দেরি হলে তুমি শুধু নয়, তোমার বন্ধু ওকসও মিশন থেকে বাদ পড়বে। এই কথাতেই বাকির নিজের সব শক্তি উজাড় করে দেয়। ব্যথা, রক্ত, ক্লান্তি সব ভুলে সে সময়ের আগেই লাইন পার করে ফেলে। পরের টেস্ট আরও ভয়ঙ্কর হয়। প্রত্যেক সৈন্যের মুখে একটি করে স্পঞ্জ ঢুকিয়ে দেওয়া হয়। সকালবেলা চেক হবে, যার স্পঞ্জে 1 ফোঁটা জলও পাওয়া যাবে সে আউট। হিমশীতল রাত, হাত বাঁধা, তার উপর থেকে জল ঢালা হয়। এরপর আসে সবচেয়ে ভয়াবহ পরীক্ষা। সবাইকে হাত পা বেঁধে
3-4 দিন না খাইয়ে রাখা হয়। সামনে খাবারের কথা বলা হয়, কিন্তু দেওয়া হয় না। তারপর শুরু হয় 3rd ডিগ্রি টর্চার, জল, তোয়ালে, ইলেকট্রিক প্রেশার, এমন অত্যাচার যা একজন সাধারণ মানুষ 1 মিনিটও সহ্য করতে পারবে না। বাকিরের পালা আসে। একজন অফিসার যখন তার কাছে আসে, বাকির বলে ওঠে, স্যার, আমি আপনাকে অভিশাপ দেব। এই কথা শুনে অত্যাচার আরও বেড়ে যায়, কিন্তু বাকির কিছুই বলে না। শেষমেশ ব্যথা থেকে বাঁচতে সে গান গাইতে শুরু করে। এরপর ওকসের পালা আসে। সেও একইভাবে অত্যাচারের মুখোমুখি হয়। কর্নেল ভেসেল তাকে দেখে বলেন, এই ছেলেটার ভেতরে আগুন আছে, এ কখনো শত্রুর সামনে মাথা নোয়াবে না। আমরা একটা হীরা পেয়ে গেছি। এখন বোঝা যায় এই টিম কিভাবে বাছা হয়েছে আর কত বড় মূল্যের বিনিময়। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। মরুভূমির মাঝখানে টিম একটি জায়গায় টাটকা লাশ দেখতে পায়। শিশু, বৃদ্ধ, কাউকেই ছাড়া হয়নি। এটা দেখে সায়দা ভেঙে পড়ে। তখন আরিফ বলে, আইসিসের কনভয় এই দিকেই আসছে। কর্নেল সঙ্গে সঙ্গে তুর্কি ট্যাঙ্ক ইউনিটকে কোঅর্ডিনেট পাঠিয়ে দেয়। একটি ভুয়ো রেডিও সিগন্যাল সেখানে রেখে টিম দূরে সরে যায়। জঙ্গিরা পৌঁছতেই 3টি ট্যাঙ্ক একসঙ্গে ফায়ার করে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কনভয় শেষ হয়ে যায়। তবুও 2জন জঙ্গি বেঁচে যায়। আরিফ স্নাইপার রাইফেল দিয়ে 2জনকেই মেরে ফেলে। কর্নেল বুঝে যায় এই এলাকায় বড় কিছু হতে চলেছে। সে হেডকোয়ার্টারে কল করে। জবাব আসে, যত তাড়াতাড়ি সম্ভব তুর্কি জোনে ফিরে এসো। প্রায় 1000 জন জঙ্গি সীমান্ত বন্ধ করার জন্য জড়ো হচ্ছে। টিম সঙ্গে সঙ্গে রওনা দেয়। রাতে একটি জঙ্গি ক্যাম্প চোখে পড়ে। টিম কোনো শব্দ না করে হামলা চালায় আর সবাইকে একে একে শেষ করে দেয়। সকালে ওকস সায়দাকে বন্দুক চালানো শেখায়। এখানে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অবদান রাখা জরুরি। সামনে একটি খোলা মাঠের কাছে কর্নেল বাইনাকুলার দিয়ে দেখে জঙ্গিরা একটি মেয়েকে বেঁধে নির্যাতন করছে। পাশে একটি ছোট মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা মিশনের অংশ নয়, কিন্তু কেউই চুপ থাকতে পারে না। সিদ্ধান্ত নেওয়া হয়, সব শেষ করব, তারপরেই এগোবো। স্নাইপার পজিশন নেয়। বাকি কমান্ডোরা ঘাসের আড়াল দিয়ে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যখন জঙ্গিরা মেয়েটির গায়ে পেট্রোল ঢালতে শুরু করে, কর্নেল ফায়ারের আদেশ দেয়। আরিফ গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। হঠাৎ বেব্রাসের হাতে একটি গুলি লাগে। ওকস চিৎকার করে, স্নাইপার, কভার নাও। আরিফ স্কোপ দিয়ে দেখে শত্রু স্নাইপার আরিফের দিকে রকেট লঞ্চার দিয়ে ফায়ার করে। শেষ মুহূর্তে আরিফ সায়দাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর তারপর একটি নিখুঁত শট। শত্রু স্নাইপার সেখানেই লুটিয়ে পড়ে। এরপর কর্নেলের সঙ্গে এক ব্যক্তির দেখা হয়, যার একটি চোখ উপড়ে নেওয়া হয়েছে। কর্নেল তাকে মরফিন দেয়। লোকটি বলে সে একজন সৈনিক ছিল, তার টিমে 80 জন ছিল, কিন্তু তারা হেরে গেছে। লোকটি মরফিন ফিরিয়ে দিয়ে বলে, স্যার, আমি আর বাঁচতে চাই না, ভগবানের নামে আমাকে মুক্তি দিন। কর্নেল ভারী মন নিয়ে তাকে গুলি করে এই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এখন টিম ল্যান্ডিং জোনের দিকে এগোয়। সীমান্তের কাছে সেই জায়গা যেখানে তুর্কি হেলিকপ্টার আসার কথা। পথে তারা একটি গ্রামে পৌঁছয়। এখানে মাত্র 30টি পরিবার থাকে। সায়দা জিজ্ঞেস করে, তুরস্ক এত শক্তিশালী হয়েও ইরাককে সাহায্য করে না কেন? কর্নেল উত্তর দেয়, সব সঠিক কাজ বাস্তবসম্মত হয় না। এই গ্রামেই রাত কাটানোর সিদ্ধান্ত হয়। গ্রামটা নিরাপদ মনে হয়, মানুষগুলো নিরীহ। হেডকোয়ার্টার থেকে বার্তা আসে, আগামীকাল দুপুরের মধ্যে 100 জন জঙ্গি এই গ্রামে হামলা করবে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। কর্নেলের সামনে সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্ত দাঁড়ায়। যে গ্রামে তারা রাত কাটিয়েছে সেই গ্রামটাই কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হতে চলেছে। লুট, ধর্ষণ, খুন সবই যেন আগে থেকে ঠিক করা। কর্নেলের হৃদয় বলে ওদের বাঁচাও, কিন্তু সে জানে 7 জন মানুষ কখনোই 100-র বেশি জঙ্গিকে থামাতে পারবে না। তখন সায়দা কর্নেলকে বলে, আপনারা নিজেকে বীর বলেন, এটা কেমন বীরত্ব যে নিরীহ মানুষগুলোকে মৃত্যুর জন্য ফেলে রেখে চলে যায়। তারপর সে সোজাসুজি বলে দেয়, আমি কোথাও যাব না, কাল যদি লড়াই হয় আমি এখানেই লড়ব। কর্নেল ওকসের দিকে তাকায়, তুমি যদি আমার জায়গায় থাকতে কি করতে? ওকস এক মুহূর্ত না ভেবে বলে, স্যার, আমি এত মানুষকে মৃত্যুর জন্য ফেলে রেখে যেতে পারি না। কর্নেল হালকা হাসে এবং বলে, একদিন তুমি খুব বড় অফিসার হবে। পরের দিন সকালে কর্নেল ল্যান্ডিং জোনে হেলিকপ্টার ডাকে। গ্রামের সব শিশুদের
কমান্ডোদের তাতে তুলে দেওয়া হয়। সায়দাকেও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সে না করে দেয়। কিন্তু কর্নেল শুধু একটাই কথা বলে, যদি আমাকে একটু হলেও সম্মান করো তাহলে চলে যাও, আর একটা কথা দাও, এখানে যা হয়েছে কখনো লিখবে না, কখনো বলবে না। তার হাতে একটি চিঠি দিয়ে বলে তুরস্কে পৌঁছে তবেই খুলবে। বাধ্য হয়ে সায়দা হেলিকপ্টারে ওঠে। হেডকোয়ার্টার থেকে কল আসে, তুমি সায়দার সঙ্গে ফিরে এলে না কেন? কর্নেল উত্তর দেয়, আমার টিম এই গ্রামটাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। মিশন তখনই শেষ হবে যখন এখানকার হিসেব মিটবে। এখন শুরু হয় পরিকল্পনা। কর্নেল সবাইকে বলে দেয়, আমরা সরাসরি লড়াই করে জিততে পারবো না, কিন্তু আমরা বুদ্ধি দিয়ে জিততে পারি। প্রত্যেক কমান্ডোকে মাত্র 4টি করে ম্যাগাজিন দেওয়া হয়। আরিফকে মসজিদের ওপরে পাঠানো হয়। সবাই নিজেদের পজিশন নিয়ে নেয়। গ্রামের মানুষদের বামকারে লুকিয়ে রাখা হয়। যে ছেলে আর মেয়েটিকে কর্নেল বাঁচিয়েছিল তারাও লড়াইয়ে অংশ নিতে চায়। কর্নেল প্রথমে না করে দেয়, কিন্তু তারা জেদ ধরে। তখন ছেলেটিকে একটি বন্দুক দেওয়া হয়, আর মেয়েটির দায়িত্ব হয় গুলি আর রকেট পৌঁছে দেওয়া। উপর থেকে আরিফ সিগন্যাল দেয় 200-র বেশি জঙ্গি আসছে, আর তাদের সঙ্গে আছে একটি আমেরিকান ট্যাঙ্ক। কর্নেল বুঝে যায় এই যুদ্ধ থেকে হয় জিতে বেরোবো, না হয় এখানেই সমাধিস্থ হব। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়, আর পুরো একটি কনভয় আকাশে উড়ে যায়। উপর থেকে আরিফ একে একে টার্গেট খতম করতে থাকে। সামনে ওকস আর বকির লড়াই চালিয়ে যায়। ট্যাঙ্ক গ্রামে ঢুকে পড়ে। ছেলেটিও লড়াই করে, কিন্তু তার বন্দুক জ্যাম হয়ে যায়। শেষ মুহূর্তে আশরাফ তাকে বাঁচিয়ে ফেলে। কর্নেল রকেট লঞ্চার আনতে বলে। গুলির মাঝখান দিয়ে দৌড়ে মেয়েটি রকেট আর অ্যামোনিয়া আসে। ট্যাঙ্ক মসজিদের মিনারকে টার্গেট করে। মুস্তাফা রেডিওতে চিৎকার করে, আরিফ বেরিয়ে যাও, কিন্তু দেরি হয়ে যায়। মিনার বিস্ফোরণে উড়ে যায়। সবাই ধরে নেয় আরিফ শেষ। ঠিক তখনই ওকস আর বকির শেষ রকেটটি ফায়ার করে, আর ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। কয়েক সেকেন্ড পরেই আরিফকে জীবিত পাওয়া যায়। এদিকে কর্নেল আর মুস্তাফা একটি জায়গায় আটকে পড়ে। মুস্তাফা বলে, স্যার আমি কভার দিচ্ছি, আপনি বেরিয়ে যান। মুস্তাফা ধরা পড়ে যায়। আরিফ স্নাইপার তাক করে, কিন্তু মুস্তাফা তাকে থামায়। সে হাতে একটি গ্রেনেড নিয়ে বলে, আরিফ আমার ছেলের খেয়াল রেখো। এরপর গ্রেনেড বিস্ফোরিত হয়, আর মুস্তাফা শহীদ হয়ে যায়। অন্যদিকে আশরাফও গুরুতর আহত হয়। সে আরিফকে বলে, আমাকে ঢাল বানাও। আরিফ না করে দেয়। আশরাফ বলে, আমার মাথা এখনো কাজ করছে। আর সেই তথ্যের ভিত্তিতেই আরিফ শত্রু স্নাইপারকে মেরে ফেলে। এখন মাত্র একটি ম্যাগাজিন বাকি। 30-40 জন জঙ্গি এখনো বেঁচে আছে। ঠিক তখন কর্নেল একটি আত্মঘাতী জঙ্গিকে দেখতে পায়। তার কাছে মাত্র একটি গুলি বাকি থাকে। সে গুলি চালায়, কিন্তু জঙ্গিটি বেঁচে যায়। এক মুহূর্ত না ভেবে কর্নেল দৌড়ে যায়, আর নিজের হাতে ডেটোনেটর ধরে ফেলে। ঠিক তখন পেছন থেকে আরেক জঙ্গি গুলি চালায়, আর কর্নেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাকি সবাই লড়াই চালিয়ে সব জঙ্গিকে শেষ করে দেয়, আর সঙ্গে সঙ্গে কর্নেলের কাছে পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু কর্নেল ততক্ষণে বুঝে যায় এখান থেকে তার ফিরে যাওয়া আর সম্ভব নয়। সে সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আমাদের ভালো মুহূর্তগুলো মনে রেখো। আজ আমি শান্তিতে যাচ্ছি, কারণ আমরা এই নিরীহ মানুষগুলোকে বাঁচাতে পেরেছি। এই কথা বলেই কর্নেল শেষবারের মতো চোখ বন্ধ করে আর শান্তভাবে মৃত্যুকে বরণ করে নেয়। সেই মুহূর্তে পুরো টিম ভেঙে পড়ে। অন্যদিকে সায়দা যখন তুরস্কে পৌঁছয়, তখন কর্নেলের দেওয়া চিঠিটি খুলে পড়ে। চিঠিতে লেখা ছিল, তুমি একদম আমার মেয়ের মতো। সেও কারো সামনে মাথা নত করতো না। মানবতা ছিল তার কাছে সবার উপরে। তোমার মধ্যে আমি আবার আমার মেয়েকেই দেখেছি। এটা পড়তেই সায়দা কান্নায় ভেঙে পড়ে। শেষ দৃশ্যে 3টি হেলিকপ্টার কমান্ডোদের নিতে আসে। গ্রামের মানুষরা তাদের ধন্যবাদ জানায়। সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। আর এর সঙ্গেই এই গল্প এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি কর্নেলের জায়গায় থাকতেন তাহলে কি নিজের জীবন বাজি রেখে ওই গ্রামটিকে বাঁচাতেন? আর আপনার মতে আসল নায়ক কে, কর্নেল, মুস্তাফা না পুরো টিম? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।